হ্যালো পাবনা, নেই কোনো ভাবনা, চলে এলাম পাবনা। আজকে পাবনা জেলার সৌন্দর্য দেখে আমি পাগল হব এবং আপনাদেরকে পাগল করে একসাথে পাগলা গাড়িতে যাবো। তো চলুন একসাথে যাওয়া যাক। আজকের এই ভিডিওতে পাবনা জেলা সহ পাবনা জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। হ্যালো গাইস, ইটস মি লাক্সু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ পাবনা। পাবনা বাংলাদেশের মধ্যভাগের একটি জেলা ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে পাবনা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। প্রত্নতাত্ত্বিক কাইনহাম অনুমান করেন যে প্রাচীন রাজ্য পুণ্ড বা পুণ্ডবর্ধনের নাম থেকে এই পাবনা নামের উদ্ভব হয়। আবার কিছু ইতিহাসবিদদের মতে পাবনা নামটি পদম্বা থেকে এসেছে, কালেক্রমে পদম্বা শব্দটি সঞ্চারিত হয়ে পাবনা হয়েছে। এছাড়াও পাবনা নামকরণ নিয়ে কারো মতে পাবন বা পাবনা নামে একজন জলদস্যুর আড্ডাস্থল থেকেই এই পাবনা নামের উদ্ভব হয়। এছাড়াও আবার কারো কারো মতে গঙ্গার পাবনী নামে একটি নদীর মিলিত স্রোতধারার নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় পাবনা। আমার পিছনে যে সুন্দর ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটির নাম হচ্ছে ঐতিহাসিক তারাস ভবন, যেটি তারাস রাজবাড়ি হিসেবেও বেশ পরিচিত। এই তারাস ভবনটি বা তারাস রাজবাড়িটি নির্মাণ করেন রায় বাহাদুর বনমালী, কিন্তু তিনি কত সালে ঠিক এটি নির্মাণ করেন সেটি এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য জানা যায়নি। তবে 1800 শতকের দিকে এই ভবনটি নির্মাণ করা হয়। এই তারাসা ভবনটি ব্রিটিশ শাসন আমলে নির্মাণ করা হলো। এই তারাসা ভবনটি দেখে মনে হয় যে এটি তৎকালীন সময় ইউরোপীয় যে রেনেসাঁ রীতি আছে সেই রীতি অনুসারে নির্মাণ করা হয়েছিল। জনশ্রুতি আছে 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রায় বাহাদুর জমিদারের বংশধররা এই ভবনটিতে আশ্রয় নিয়েছিল। 8ই জানুয়ারি 1998 সালে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ এটিকে তাদের আওতায় নিয়ে আসে এবং তাদের তালিকাভুক্ত করে। কিন্তু তাদের তালিকাভুক্ত করার পূর্বে এই ভবনটি বিভিন্ন সরকারি সদর দপ্তর হিসাবে বা বিভিন্ন সরকারি দপ্তর হিসাবে বেশ পরিচিতি লাভ করেছিল। সর্বোপরি ভবনটি দেখতে খুবই সুন্দর। আপনি যদি পাবনা ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই ভবনটি দেখে যাবেন এবং এর ইতিহাস সম্পর্কে জেনে যাবেন। আমার পিছনে যে 4টি চুল্লি দেখতে পাচ্ছেন, এই 4টি চুল্লি কিসের জানেন? এটি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি এবং এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি পাবনা জেলার ঈশ্বরদী নামক একটি স্থানে অবস্থিত। আমার পিছনে একটি সেতু আছে, এটি হচ্ছে রেল সেতু। এটি বাংলাদেশের ঐতিহাসিক এবং দর্শনীয় একটি সেতু এবং বাংলাদেশের সবথেকে বৃহৎ রেল সেতু। আর এই সেতুর নাম হচ্ছে হার্ডিং ব্রিজ। এই সেতু নির্মাণ করা হয় 1909 সাল থেকে 1915 সালের মধ্যে এবং তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই ব্রিজের নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ। যখন ভারত বাংলা অবিভক্ত ছিল তখন আসাম, ত্রিপুরা এবং নলডাঙ্গার সাথে কলকাতার যোগাযোগের জন্য বা রেল যোগাযোগের জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। মূলত পদ্মা নদীর উপরেই এই ব্রিজটি নির্মাণ করা হয়। আর বর্তমানে এই ব্রিজটির এক প্রান্ত হচ্ছে কুষ্টিয়া এবং অপর প্রান্ত হচ্ছে পাবনা। আপনি যদি এখানে আসেন, এক পাশে দেখতে পারবেন যে কুষ্টিয়া আর এক পাশে দেখতে পারবেন পাবনা। জোস একটা পরিবেশ, এখানে পদ্মা নদীর ফিল আপনি পাবেন। অ্যান্ড এখানে নৌকা আছে, নৌকায় হচ্ছে চড়ে আপনি এই নদীটাকে উপভোগ করতে পারবেন। এই একই জায়গায় আসলে আপনি একসাথে 3টি দর্শনীয় স্থান দেখতে পারবেন। আমার পিছনে যেটি রয়েছে সেটি হচ্ছে লালনসা সেতু এবং এর ঠিক পিছনেই রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রেল যোগাযোগের জন্য তো রেল সেতু ব্রিটিশরাই করে গিয়েছিল, কিন্তু এই যে কুষ্টিয়া এবং পাবনার মধ্যে সড়ক যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, তাই এই যে লালনসা সেতু নির্মাণ করা হয়। কুষ্টিয়ার যে বাউল সম্রাট লালন শাহ, তার নামেই হচ্ছে এই সেতুটি নির্মাণ করা হয়। এই সেতুটি 2001 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 2004 সালে এই সেতু উদ্বোধন করে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পাবনা জেলার নাম শুনলে সবার প্রথমে আমাদের যে বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে পাবনা পাগলাগারদ বা পাবনা মানসিক হাসপাতাল বা পাবনা মানসিক সেবা কেন্দ্র।
তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই সেবা কেন্দ্র বা মানসিক হসপিটালের সামনে। আর এই পাবনাতে এই মানসিক হাসপাতালটি প্রতিষ্ঠিত হয় 1997 সালে। এই পৃথিবীতে বেশ কয়েকটি জায়গা আমার খুবই খারাপ লাগে, তার মধ্যে অন্যতম হচ্ছে হসপিটাল। আসলে হসপিটালে আসলে মানুষ অসহায় হয়ে যায়, আর আমি তো এখন আছি মানসিক হসপিটালে। আসলে আমাদের শরীর যেমন সুস্থ দরকার, ঠিক তেমনি আমাদের মেন্টাল একটা হেলথ আছে, সেটিকে সুস্থ রাখা দরকার। এখানে আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, যদিও ভিতরে গিয়ে হচ্ছে ফুটেজ না বা ভিডিও করা নিষেধ, তো আপনার দেখাতে পারিনি। তো তাদের মধ্যে একজন হচ্ছে পড়ালেখা করতে করতে পাগল হয়ে গেছে, মানে মানসিক এতটা প্রেশার নিছে যে তার মেন্টাল হেলথ এতটা দুর্বল হয়ে গেছে, এখন সে পাগল। আরেকজন হচ্ছে কমন ব্যাপার, ঠেকা খেয়ে পাগল হয়ে গেছে। আসলে মানে আমরা শারীরিক সুস্থতাকে খুবই মূল্যায়ন করি, কিন্তু মেন্টাল যে একটা হেলথ আছে সেটাকে আসলে মূল্যায়ন করি না, যার ফলে এইরকম হচ্ছে পাগল হতে হয় এবং এই পাগলাগারতে আসতে হয়। সো অবশ্যই আপনার একটা মেন্টাল হেলথ আছে, সেই হেলথটাকে সুস্থ রাখার জন্য ঘুরতে বের হন, আনন্দ দেন নিজেকে, ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন। আপনার এই মেন্টাল হসপিটালে আর আসা লাগবে না। আমার পিছনে যে বৃহৎ একটি জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়ি হচ্ছে পাবনা জেলার ঐতিহাসিক একটি জমিদার বাড়ি, এবং এই জমিদার বাড়ির নাম হচ্ছে আজিম চৌধুরী জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির নাম আজিম চৌধুরী জমিদার বাড়ি হলেও এই জমিদার বাড়ির গোড়াপত্তন কিন্তু তিনি করেননি। এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন তারই বাবা রহিমউদ্দিন চৌধুরী। এখন প্রশ্ন হচ্ছে যে তার বাবা এর গোড়াপত্তন করলেও তার নাম অনুসারে এটি কেন করা হয়নি, কেন আজিম চৌধুরী বাড়ি হিসাবে বা আজিম চৌধুরী জমিদার বাড়ি হিসাবে এটি পরিচিতি লাভ করে? মূলত আজিম চৌধুরী যখন এই জমিদারিত্ব পান তখন এই জমিদারিত্ব বিস্তার লাভ করে, এবং কথিত আছে যে আজিম চৌধুরী এই অঞ্চলে তার শাসন আমলে 3টি নীলকুঠি স্থাপন করেছিলেন। কথিত আছে যে এই জমিদার বাড়ির একেবারে কপি আরেকটি জমিদার বাড়ি ছিল, সেটি হচ্ছে পাবনা জেলার সুজা উপজেলায়। আর সেই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করে গোবিন্দ চৌধুরী নামে একজন জমিদার। কথিত আছে যে তিনি এই জমিদারের খুবই কাছের মানুষ ছিলেন এবং প্রাণপ্রিয় বন্ধু ছিলেন। এত বড় জমিদার বাড়ি এখন একেবারে ধ্বংসের শেষ প্রান্তে, কিন্তু এখানে দেখলাম যে সংস্করণের কাজ চলছে। আর আপনাকে এই জমিদার বাড়ি দেখতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে, এবং টিকিটের মূল্য 20 টাকা। 20 টাকা দিয়ে যদি আপনি টিকিট কাটেন তাহলে আপনাকে এরকম একটা ব্যাজ পরিয়ে দেওয়া হবে এবং আপনি প্রবেশ করে এই জমিদার বাড়িটি দেখতে পারবেন। সর্বোপরি জমিদার বাড়ি অনেক পুরনো হওয়া সত্ত্বেও এই জমিদার বাড়ি আসলে আপনার ভীষণ ভালো লাগবে। এখানে এখন পর্যটন স্পট করা হয়েছে। সো অবশ্যই পাবনা যদি ভ্রমণ করতে আসেন অ্যান্ড পাবনার ইতিহাস নিয়ে যদি একটু ইন্টারেস্ট থাকে, এই জমিদার বাড়ি আসবেন, দেখবেন, এর ইতিহাস সম্পর্কে জানবেন, অবশ্যই ভালো লাগবে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি মসজিদ, চাটমোহর শাহী জামে মসজিদ। পাবনার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ছিল এই চাটমোহর, এবং এখানে একদা মোগল এবং পাঠানদের অবাধ বিচরণ ছিল। আর সে সময় 1581 খ্রিস্টাব্দে খান মোহাম্মদ কাকশাল এই মসজিদটি নির্মাণ করেন। 1980 সালে প্রজাতন্ত্র অধিদপ্তর এই মসজিদটি পুনর্নির্মাণ করেন। তবে পুনর্নির্মাণের কয়েক বছর পর মসজিদের উপরে যে 3টি গম্বুজ এবং ছাদ বেশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে পুনরায় সংস্করণ করে এবং তাদের তালিকাভুক্ত করে। সর্বোপরি মসজিদটি দেখতে ভীষণ সুন্দর, এবং আপনি যদি পাবনা জেলা ভ্রমণ করতে আসেন তাহলে অবশ্যই এই মসজিদ দেখে যাবেন, কারণ এই মসজিদটি হচ্ছে পাবনা জেলার ঐতিহাসিক একটি মসজিদ। আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাবনা সদর উপজেলায় অবস্থিত জোর বাংলা নামক একটি স্থানে, এবং এই মন্দিরটির নাম হচ্ছে জোর বাংলা মন্দির। এই মন্দিরটি ছিল একটি পরিত্যক্ত মন্দির, এবং এটি আবিষ্কারের সময় এটিতে কোনো শিলালিপি না পাওয়ার কারণে এটির সঠিক কোনো ইতিহাস জানা যায়নি। তবে ধারণা করা হয় 1800 শতকের দিকে এই মন্দিরটি নির্মাণ করা, এবং জনশ্রুতি আছে এই মন্দিরটি নির্মাণ করেন বর্জমোহন নামে একজন ব্যক্তি, যিনি মুর্শিদাবাদ নবাবের তহসিলের দায়িত্ব পালন করতেন।
জোর বাংলা মন্দিরটি একটি মঞ্চের উপর স্থাপন করা হয়েছে। উপরের পাকা ছাদটি দোচালা প্রকৃতির। মন্দিরটির সামনে 3টি প্রবেশপথ রয়েছে, যেগুলো 2টি স্তম্ভের সাহায্যে নির্মাণ করা হয়েছে। দেয়ালের নকশা ও কারুকাজের ভিত্তিতে এটি কান্তনগর মন্দিরের অনুরূপ স্থাপনা। 1897 সালের ভূমিকম্পে মন্দিরটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে সংস্করণের কাজ করছে। যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পরতে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান, তারা এখনই যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন। বর্তমানে এখন আমি আছি পাবনা জেলার অন্যতম সুন্দর একটি ইকো পার্কে, রানা ইকো পার্কে। এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য 50 টাকা। আরেকটি হচ্ছে মজার বিষয় হচ্ছে 3 বছরের নিচের যারা বাচ্চা আছে তাদের টিকিট লাগবে না, বাট যারা ঊর্ধ্বে তাদের কিন্তু অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। আমার পিছনে যে রাইডটি রয়েছে, এই রাইডটি খুবই ইন্টারেস্টিং একটি রাইড, অ্যান্ড এই রাইডটির নাম হচ্ছে ফ্রিজবি রাইড। অ্যান্ড এই রাইডটি নিতে হলে আপনাকে টিকিট কাটতে হবে, অ্যান্ড টিকিটের মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। এখানে আপনি আলাদা রাইড জোন পেয়ে যাবেন, যে রাইড জোনে আপনার 4 থেকে 5টা বা 5 থেকে 6টা রাইড রয়েছে এবং প্রত্যেকটা রাইডের মূল্য হচ্ছে 50 টাকা। আমার পিছনে কিন্তু সেই রাইড জোনটি যেখানে রয়েছে নাগরদোলা, ওই পাশে নৌকা, তারপর ওই পাশে বেশ কয়েকটি রাইড আছে। সো আপনারা যদি হচ্ছে রাইড করতে চান বা শুরুতেই রাইড করতে চান, তাহলে পার্কের রাইড জোনে চলে আসবেন, মানে পার্কের ভিতরে ঢুকেই হাতের বাম পাশে চলে আসবেন, তাহলে এই রাইড জোন পেয়ে যাবেন। এখানে প্রবেশ করলে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এখানের পরিবেশটা আসলেই খুবই সুন্দর। আর আপনি চলার পথে প্রচুর পরিমাণ খুব সুন্দর সুন্দর স্ট্যাচু দেখতে পারবেন, যেগুলো দেখতে আসলেই বেশি সুন্দর লাগে। রানা পার্ক নিয়ে আমার একটি আলাদা ভিডিও করা আছে, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আর সমস্ত ভিডিওর গাইডলাইন থাকছে ভিডিও ডিসক্রিপশনে। আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।